আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে না কোনো গণতান্ত্রিক দেশ, বললেন প্রেস সচিব। দ্রুত বিচার শেষ করার দাবি জামায়াত আমিরের। তাপপ্রবাহে পড়ছে দেশ, ভ্যাপসা গরমে নাভিশ্বাস জনজীবন। মঙ্গলবার বৃষ্টির আভাস আবহাওয়া দপ্তরের। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন স্থানে নানা আয়োজন। ক্ষমা ও অহিংসার বাণীতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান ভক্ত অনুসারীদের। এবং নকশাবিহীন ভবনে থাকা হোটেল রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স বাতিল। শিগগিরই অভিযানে নামবে দক্ষিণ সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে বলে তার কাছে মনে হয় না। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গণতান্ত্রিক বিশ্বে এমন কেউ নেই যারা এমন নির্লজ্জ, খুনি, গণতান্ত্রিক বিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের হয়ে কথা বলবে। মেজবা রহমানের প্রতিবেদন। গণঅভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন দলটির সভাপতি শেখ হাসিনা সহ শীর্ষ অনেক নেতা। আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে ছাত্র জনতা, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। সম্প্রতি দাবি আরও বেগবান হয়। বৃহস্পতিবার থেকে উত্তাল হয়ে ওঠে রাজপথ। এমন প্রেক্ষাপটে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসে। সেখানে সিদ্ধান্ত আসে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের দলের নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলেও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, আওয়ামী লীগের কার্যকলাপে নিষেধাজ্ঞার বিষয়ে সরকার কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করছে না। নিজের ফেসবুক পেজে তিনি প্রশ্ন রাখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কি হবে? নিজের প্রশ্নের জবাবে নিজেই দিয়ে লেখেন, কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের পর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় উল্লাস করেছে আন্দোলনরত ছাত্র জনতা। এ সময় মিষ্টি বিতরণের পাশাপাশি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ মোড়। বের হয় আনন্দ মিছিল। এছাড়া রংপুর, মেহেরপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, খুলনা সহ দেশের অনেক জেলাতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আন্দোলনকারীরা। শনিবার রাতে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আংশিক দাবি পূরণ হয়েছে, এ বিচার শেষ করতে হবে। কেউ যদি ধামাচাপা দিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান, এই বিপ্লবী জনগণ মানবে না। আজকে 2 দিনের ধারাবাহিক কর্মসূচি তার প্রমাণ। সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল, আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল। আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম। তাপপ্রবাহে পড়ছে দেশ। আবহাওয়া অফিস তথ্য মতে ঢাকা সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়েই বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, কাল উত্তর পূর্ব জেলাগুলোতে তাপমাত্রা কমবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। প্রকৃতির শেষ আশ্রয়, এ সত্যি অস্বীকার করার কোনো উপায় নেই। অন্তত দেশ জুড়ে চলমান তাপপ্রবাহ তাই প্রমাণ করছে। সূর্যের চোখ রাঙানিতে ক্লান্ত শ্রমজীবীরা জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়।
গ্রীষ্মের গরমে ওষ্ঠাগত প্রাণ, তাই তো স্বস্তি পেতে তুরাগের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশু কিশোরের দল। দেশের প্রায় সবকটি জেলায় বইছে তাপপ্রবাহ। শনিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা চড়েছে 40.1 ডিগ্রিতে। গত 1.5 দশকে ঢাকায় ভূমির তাপমাত্রা বেড়েছে 0.8 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে তাপমাত্রার চেয়েও ঢাকায় গরমের অনুভূতি অনেক বেশি থাকে। খাইলাম, সামনে গেলে আবার তৃষ্ণা লেগে যাবে, এই গরমের তাপমাত্রা আবার তৃষ্ণা, সারাদিন যা কামাই তাতে শরবত খেয়ালে। আমাদের এই ভুলের জন্য টেম্পারেচার ডে বাই ডে বাড়ছে। এখন তো আরো বেশি থাকাই যাচ্ছে না। আগে তাও মনে করেন কর্ম করতে পারছে, এখন অ্যাক্টিভ গাড়ি না চালাতে আমাদের জীবন ব্যর্থতা হয়ে যাচ্ছে। এদিকে প্রচন্ড গরমে নাজেহাল খেটে খাওয়া মানুষ। গরমে কষ্ট বাড়লেও কমেছে আয়। গাবতলীতে ইট কাঁধে বহন করা শ্রমিকরা আগের মতো কাজ করতে পারেন না। তাদের অপেক্ষা কখন গরম কমবে। আগে ঘন্টার ঘন্টা কাম করছি, গরম লাগছে না, এখন গরম লাগে অতিরিক্ত। এখন তো দেখেন গরমে কাজ খুব কমে গেছে, বুঝাইছো, মানে যে খুব জুলুম পড়ে। গরমে তো কষ্ট হই, কাজও অনেক কমে গেছে। এখন মনে করেন পাঁচবার নিয়ে বসা লাগে, গরম সহ্য হয় না। কয়েকদিনের ভ্যাপসা গরমের পর কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা জানায় সোমবার থেকে উত্তর পূর্ব জেলাগুলোতে তাপমাত্রা কমবে। গতকালকে দেশের চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অতি তীব্র তাপপ্রবাহ, এবং এছাড়াও অন্যান্য কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল, যেটা আজকেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে থেকে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের উত্তরের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, ফলে এইসব জায়গায় আগামীকালকে তাপমাত্রা কমে আসবে। তবে দেশের অন্যান্য অংশে আগামীকালকেও তাপমাত্রা থাকবে। 2-3 দিন পর পশ্চিমা বায়ু সক্রিয় হলে বৃষ্টি বাড়তে পারে বলে জানায় আবহাওয়া দপ্তর। মে মাসের শেষের দিকে একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তাপপ্রবাহে বিপর্যস্ত বরেন্দ্র অঞ্চলের মানুষের জনজীবন কয়েকদিন ধরেই 36 থেকে 40 ডিগ্রি ওঠানামা করছে সেখানকার তাপমাত্রা। আর সেই খবর জানতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান শ্যামল। মেহেদি, আজ কয়দিন ধরেই তো হচ্ছে তাপপ্রবাহ বয়ে চলছে আর দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ওঠানামাও করছে। আপনি তো রাজশাহীতে আছেন, রাজশাহীতে আজকের তাপমাত্রা কি এবং সেখানকার মানুষের জনজীবনের পরিস্থিতি কেমন জানাবেন? আপনি জানেন যে রাজশাহীতে গত 3 দিন যাবত যে তাপদাহ কিংবা যে তাপপ্রবাহ বা দাবদাহ যেটা চলছে, সেটা একেবারে অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। আপনি যেটা বলছিলেন যে 37 থেকে 40 ডিগ্রি, গতকালকে আমি যদি বলি গতকালকে তাপমাত্রা যেটা ছিল 40 ডিগ্রি, সর্বোচ্চ 40 ডিগ্রি 7 ডিগ্রি সেলসিয়াস। সেই ক্ষেত্রে এই যে প্রবাহটা, সকাল থেকে আমরা আবহাওয়ার সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করি এবং তারা আমাদেরকে যে তথ্য দেন। এবং একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে তাপপ্রবাহের যে তথ্য, এই তথ্য সমূহ কিন্তু রাজশাহী আবহাওয়া অফিস থেকে আমাদেরকে আসলে সঠিকভাবে সরবরাহ করতে পারছেন না। কারণ এইখানকার তারা বলছে যান্ত্রিক যে ত্রুটি, সেই ত্রুটির কারণে তারা রংপুর কিংবা ঢাকা থেকে আমাদেরকে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন সময় বলা হচ্ছে। এবং আবহাওয়া এখানে যিনি কর্মকর্তা আছেন, তিনি কিন্তু আমাদেরকে আসলে এই তথ্যটা যে দিবে সেটাও কিন্তু তারা ক্যামেরায় কথা বলছেন না বা আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারছে না। তারপরেও আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন সার্চে যে সমস্ত তথ্যগুলো আমরা উপস্থাপন করছি বা নিয়ে আসার চেষ্টা করছি, তা কিন্তু আপনাদেরকে বারবার সরবরাহ করছে এবং সেটা আমরা জানাচ্ছি। জনজীবনের কথা যদি বলি, যে আপনি নিশ্চয় জানেন যে প্রচন্ড তাপদাহের কারণে যারা খেটে খাওয়া মানুষ বা নিম্ন আয়ের শ্রেণীর মানুষ, তাদের জীবন কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। সেই সঙ্গে শুধু তারা নয়, যারা কর্মময়ী মানুষ বা যারা কর্মঠ মানুষ, তাদেরও কিন্তু জীবন একইভাবে অতিষ্ঠ হয়ে গেছে গরমে। এবং আজকে সরকারি ছুটি, অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি হয়, কর্মদিবস না থাকায় আমি একটু দেখানোর চেষ্টা করছি যে রাস্তায় এখানে এখন এই মুহূর্তে আসলে ভিড় কম আছে বা রাস্তায় জনগণ কম আছে। আমি এই পরিস্থিতি যেখান থেকে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, সেখানে আমরা যদি রোদের যে তাপমাত্রাটা, সে তাপমাত্রাটা আপনাদেরকে বোঝানোর একটা চেষ্টা করব। কিন্তু সর্বশেষ তথ্য আমরা যেটা আবহাওয়াবিদ কিংবা যারা হচ্ছে জলবায়ু বিশেষজ্ঞ, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, রাজশাহীর তাপমাত্রার বিশেষ কারণ হচ্ছে যে পদ্মা নদীর অববাহিকা এইখানে এবং পদ্মা নদীর যে চর, সেই চরের একটা তাপমাত্রা এবং রাজশাহী শহরে হাইরাইজ বিল্ডিং যেগুলো হচ্ছে, তার যে গ্লাসের যে সিলিকন, অর্থাৎ রোদের সঙ্গে মিশ্রণের সিলিকন, যে তাতে কার্বন ডাই অক্সাইড চরমভাবে বৃদ্ধি পাওয়ায় রাজশাহীর তাপমাত্রা অন্যান্য যে কোনো জেলার তুলনায় অধিক ঢের বা অধিক বেশি। এবং আজকে সর্বশেষ তথ্য মোতাবেক
যে বিকাল 3টা নাগাদ আমাদেরকে যে একটা সম্ভাবনা বলেছে, সেই সম্ভাবনায় তাপমাত্রা 41 ডিগ্রি পর্যন্ত ছাড়াবে বলে আমাদেরকে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। তো সোনিয়া, এই ছিল রাজশাহী থেকে তাপদাহর সর্বশেষ। শ্যামল, আপনাকে ধন্যবাদ। ক্ষমা ও অহিংসার মর্মবাণী নিয়ে দেশে পালন করা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব বুদ্ধ পূর্ণিমা। বিশেষ এই দিনটি উপলক্ষে বিহারগুলোতে পূজা, মোমবাতি প্রজ্বলন ও বুদ্ধ বাণী প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। মহামতি বুদ্ধের জীবন ও কর্মের অনুসরণের মাধ্যমে যুদ্ধোন্মুখ বিশ্বে শান্তি আসতে পারে বলে মনে করেন এই ধর্মের অনুসারীরা। এমআর আসাদের রিপোর্ট। বৌদ্ধদের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধের জীবনের 3টি তাৎপর্যপূর্ণ ঘটনা জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল বুদ্ধ পূর্ণিমায়। তার জন্ম, বোধিলাভ ও এই 3টি তাৎপর্যপূর্ণ ঘটনা বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর অন্য নাম বৈশাখী পূর্ণিমা। দিনটিকে কেন্দ্র করে বিহারগুলোতে নেওয়া হয় বিশেষ পূজার উদ্যোগ। বুদ্ধের অহিংসার বাণী প্রচার, বোধিবৃক্ষ ঘিরে থেকে শ্রদ্ধা জানান ভক্তরা, মোমবাতি জ্বালিয়ে ভক্তি জানান অনুসারীরা। তার দর্শন শান্তির দিকে নিতে পারে, আর কিছু না। তাকে ফলো করলেই পুরো পৃথিবী শান্ত হয়ে যাবে। বুদ্ধ বলেছেন যে যারা হানাহানি করবে, মারামারি করবে, এতে কোনোদিন সুখ আসবে না, দুঃখই আসবে। জগতে শত্রুতার দ্বারা শত্রুতার ধ্বংস হয় না, মৈত্রীতার দ্বারা মিত্রতার দ্বারা শত্রুতার ধ্বংস হয়। ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ বলেন, গৌতম বুদ্ধের বাণী যুদ্ধং দেহি বিশ্বকে শান্ত করতে পারে। সিদ্ধার্থের ধর্ম, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ, এই তিনটি স্মৃতিকে কেন্দ্র করে আজকের এই বুদ্ধ পূর্ণিমা শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বে এই বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। আজকের এই পৃথিবীতে তথাগত বুদ্ধের বাণী প্রচারিত হোক এবং পৃথিবীতে শান্তি ফিরে আসুক, এই কামনায় করতেছি। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন বলেও মত দেন তিনি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নানা আয়োজনে বান্দরবানে উদযাপন হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দিনটি পালন করছে। সকালে রাজবাড়ী প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে পূজারীরা। পরে বিহারে পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশ ও জাতীয় মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। নকশাবিহীন ভবনে থাকা হোটেল, রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অগ্নি দুর্ঘটনা সহ অন্যান্য ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা। বলেন, লাইসেন্স বাতিলের পর এখন এসব রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান শুরু হবে। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 1026টি রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এর বাইরে অসংখ্য হোটেল, রেস্তোরাঁ আছে যেগুলোর কোনো অনুমোদন নেই। আবাসিক সহ বিভিন্ন ভবনে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান ভয়াবহ অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, দুর্ঘটনা কমানোর উদ্যোগ হিসেবে নকশাবিহীন ভবনে থাকা হোটেল, রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। রুফটপ এবং ভবনের অভ্যন্তরে যেগুলি রেস্টুরেন্টের জন্য আবাসিক ভবনে যেগুলি অনুমোদিত না, সেগুলি বাতিল করার আমরা একটা পদক্ষেপ নিয়েছি। তার অংশ হিসেবে আমরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছি এবং বলেছি যে এগুলি বাতিল বলে গণ্য হবে এবং ট্রেড লাইসেন্সটা বাতিল। তবে রাজুকের নকশায় যাদের রেস্তোরাঁ করার অনুমতি নেই, প্রথমে তাদের লাইসেন্স বাতিল করে চিঠি পাঠানো হবে। এরপর যাচাই বাছাই শেষে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। যদি ওনারা রাজুকের কাছ থেকে না নিতে পারেন, অর্থাৎ অবৈধই থেকে যান, তাহলে তো আর এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সেটাই আমাদের জন্য সমীচীন এবং সঠিক পথ হবে, সেই পরিকল্পনায় আমাদের আছে। আমরা অলরেডি আমাদের যে আভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থাপনা, সেখানে কিন্তু আমরা বলেছি যে একদম স্পেসিফিকভাবে ফাইন্ড আউট করতে যে এই ধরনের কতগুলি আছে। এই কাজটা চলমানে আছে। এটা চলমান হয়ে গেলে আমরা হয়তো তালিকাটা ফাইনাল হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ, মানে একটা স্টেপ বাই স্টেপ। নগরবাসীর দুর্ভোগ লাঘব ও নিরাপত্তা নিশ্চিতে যত্রতত্র গড়ে ওঠা ঝুঁকিপূর্ণ হোটেল, রেস্তোরাঁর বিষয়ে কোনো রকম ছাড় দেয়া হবে না বলেও জানান দক্ষিণ সিটির এই নির্বাহী কর্মকর্তা। প্রাথমিক সতর্কতার পরে যদি ওনারা বিষয়টি কর্ণপাত না করেন বা এটা নিয়ম বহির্ভূতভাবে থেকে যান, তাহলে যে কোনো সময় আমাদের এটির বিরুদ্ধে যে নিয়মতান্ত্রিক, এটাকে আমরা অনেক সময় অভিযান বলি, অনেক সময় মোবাইল কোর্ট বলি, অনেক সময় হয়তো যে প্রক্রিয়াটা হয় সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করব। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।
আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের স্বীকৃতি পেলেও শপথ গ্রহণে গড়িমসি করায় ক্ষোভ জানিয়েছে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ নিয়ে সরকারের একটি অংশের বিরুদ্ধে কূটকৌশলের অভিযোগ করেন তিনি। অসহযোগিতার অভিযোগ তোলেন স্থানীয় সরকার এবং আইন মন্ত্রণালয়ের বিরুদ্ধে। হুমায়ুন কবিরের প্রতিবেদন। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলুল নূর তাপসকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ভোটে কারচুপির অভিযোগ তুলে তাপসের মেয়র পদ বাতিল চেয়ে সেই সময় নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের বিজয়টাকে ছিনিয়ে নেওয়ার আবেদন নিষ্পত্তি করার বিধান থাকলেও বিগত সরকারের হস্তক্ষেপে প্রায় 5 বছর ঝুলে থাকে মামলা। গেল 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নুরুল ইসলাম নূর নৌকা প্রতীকের তাপসকে মেয়র ঘোষণা করার প্রকাশিত গেজেট বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে ধানের শীষের প্রতীকের ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি। নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী গেল 27 এপ্রিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এক সপ্তাহ বেশি অতিক্রান্ত হলেও তাকে শপথ পড়ানোর কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। পুরো মামলাটা এত সুচারুভাবে এবং সম্পূর্ণ আইনানুগভাবে সম্পন্ন করা হয়েছে। এখানে কোনোভাবে তারা বাধা প্রদান করার বা বাধা প্রদান না, আটকানোর তারা সুযোগ এখানে নাই এবং যার কারণে ইলেকশন কমিশনও সেই অনুযায়ী তারা গ্যাজেট প্রকাশ করেছেন। এখন মানে কাগজে কলমে বলেন বা অফিসিয়ালি বলেন আমি মেয়র। এখন এই বিষয়টা যদি সরকার মেনে নেয়, ভালোভাবে মেনে নিয়ে এবং তারা শপথ গ্রহণের কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে ভালো হয় এবং আমি আশা রাখি যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। নির্বাচনী আইন অনুযায়ী সবকিছু করা হয়েছে দাবি করে ইশরাক হোসেন জানান, শপথ নিয়ে গড়িমসি চলতে থাকলে আবারও আদালতের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় থাকবে না। আমি শুরু থেকেই বলে আসছি যে আমি প্রত্যেকটি কাজ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এখন যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বা হচ্ছে এটা আমি বিশ্বাস রাখি, তো আমি প্রত্যেকটি কাজ আদালতের মাধ্যমে আইনের শরণাপন্ন হব। আদালত যা নির্দেশনা দিবে সেটি আমি মেয়রের আসনে বসলে নাগরিক সেবার মান উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা ও হকারদের পুনর্বাসনের পরিকল্পনা হাতে নেবেন বলে জানান তিনি। গণপরিবহনে যে চরম বিশৃঙ্খলা বিরাজমান রয়েছে এবং বিভিন্ন রাস্তাঘাট এবং চলাচলের ফুটপাত বেদখল হয়ে রয়েছে, এখানে আমাদের মনে হয় কাজ করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় হামলার অভিযোগ করছে ভারত। তবে পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতি হলেও স্থগিত হওয়া সিন্ধুর পানি বন্টন চুক্তি সহ পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ বহাল থাকবে বলে জানিয়েছেন ভারত। ওদিকে পাকিস্তানের হামলার মাত্রা দেখে ভারত হতভম্ব হয়ে যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। টানা ১৯ দিন সংঘাতময় পরিস্থিতির পর যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে সায় জানায় চিরবৈরী দুদেশ ভারত ও পাকিস্তান। তা কার্যকরও হয় তাৎক্ষণিকভাবে। এতে স্বস্তি ফিরে আসে সীমান্তবাসী সহ সব মহলে। যারা ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন তারা ফিরতে শুরু করেন নিজ বাড়িতে। পাকিস্তানের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিলও বের করা হয়। তবে কয়েক ঘন্টা না পেরোতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের আঙ্গুল তোলে ভারত। গভীর রাতে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে ফের হামলা চালিয়েছে। ভারতীয় সেনারা পাল্টা জবাব দিয়েছে, জানিয়ে এ ধরনের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানান বিক্রম মিশ্রি। আল জাজিরার খবরে বলা হয়, শনিবার রাতে জম্মু কাশ্মীরের শ্রীনগর ও পাঞ্জাবের অমৃতসর সীমান্তে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ড্রোন উঠতে দেখা গেছে গুজরাটের কচ্ছ জেলায়। এছাড়া নিয়ন্ত্রণ রেখা বরাবর কমপক্ষে 5টি স্থানে গোলাগুলির খবর পাওয়া গেছে। অভিযোগ নাকচ করে উল্টো ভারতের বিরুদ্ধে হামলার পাল্টা অভিযোগ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তবে কোথায় এই হামলা হয়েছে তা জানাতে পারেননি তিনি। তার দাবি, যুদ্ধবিরতি কার্যকরের পর কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ড করেননি পাক সেনারা। ওদিকে যুদ্ধবিরতি হলেও স্থগিত হওয়া সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে ভারতের সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে NDTV।
এদিকে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুক্রবার উভয় পক্ষই শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল। এর মধ্যেই শনিবার ভোরে 3টি বিমান ঘাঁটিতে ভারতীয় বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালালে বিস্মিত হয় ইসলামাবাদ। এরপরই পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। CNN জানায়, পাকিস্তানের পাল্টা আক্রমণের ধার দেখে চোখ কপালে উঠে যায় ভারতের। এরপরই উভয় পক্ষ আন্তরিকভাবে আলোচনায় অংশ নিতে শুরু করে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। স্প্যানিশ লা লিগায় আজ মাঠে গড়াচ্ছে মৌসুমের শেষ এল ক্লাসিকো। বাংলাদেশ সময় রাত 8:15 বার্সেলোনার আমন্ত্রণে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপার কাছাকাছি যেতে দু দলের জন্যই জয়ের কোনো বিকল্প নেই, যদিও এ দৌড়ে মাদ্রিদের চেয়ে এগিয়ে বার্সা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুদাসসির আলী। লা লিগায় এ পর্যন্ত 34 বার মাঠে নেমে 25 জয়, 5 পরাজয় এবং 4 বার প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে 79 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে 23 জয়, 5 হার এবং 6 বার ড্র করে 75 পয়েন্ট নিয়ে পরের অবস্থান রিয়াল মাদ্রিদের। পার্থক্য খুব বেশি না হওয়ায় মৌসুমের শেষ এল ক্লাসিকো যেন হয়ে উঠেছে লিগ ফাইনাল। লা লিগায় আগের একবার এবং কোপা দেল রে ও সুপার কাপ মিলিয়ে মৌসুমে এ পর্যন্ত মোট 3 বার হয়েছে এল ক্লাসিকো। সবকটিতে জিতেছে কাতালানরা। এবার জিতলে শিরোপা প্রায় হাতের নাগালেই চলে আসবে দলটির। এজন্যই এই ম্যাচে জয় ছাড়া যেন কিছুই ভাবছেন না বার্সা কোচ হান্সি ফ্লিক। আমাদের সামর্থ্য রয়েছে ম্যাচ জয়ের। ম্যাচের শুরু থেকেই সে লক্ষ্যে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে খেলে যাব। লিগে কোন অবস্থানে আছি সেটা নয়, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই এল ক্লাসিকোতে জয়। এদিকে হেরে গেলে ট্রফি ধরে রাখার মিশন অনেকটাই ম্লান হয়ে যাবে রিয়াল মাদ্রিদের। বার্সার চেয়ে লস ব্লাঙ্কোসদের ওপর চাপটা যে বেশি তা কোচ আঞ্চলিকদের কথাতেই স্পষ্ট। বার্সেলোনার বিপক্ষে খেলা ম্যাচগুলো কঠিন, কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে জিততে পারবো। আর তা করতে হলে সবকিছু ভালোভাবে করতে হবে। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও ভালো হতে হবে। চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় বার্সা শিবিরে থাকছেন না ডিফেন্ডার জুল কুন্দে। সুসংবাদও আছে, এই ম্যাচে দেখা যাবে দুই ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে ও মার কাসাদোকে। অন্যদিকে ইনজুরি থেকে এখনো সেরে উঠতে পারেননি রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল, রুডিগার ও কামাভিঙ্গা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। ভারতের অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 4:30 ভুটানের বিপক্ষে খেলতে নামবে লাল সবুজ যুবারা। প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে 2-2 গোলে ড্র করে বাংলাদেশ। এর ফলে নকআউট পর্বে যেতে জয়টা জরুরি বাংলাদেশের। তবে ড্র করলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে ভুটান মালদ্বীপের কাছে হারলে গ্রুপ এর রানার আপ হয়ে নকআউট পর্বে পা রাখতে পারবে বাংলাদেশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।